আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বায়ার্ন মিউনিখ আজ আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয়ে কথা বলা হচ্ছে। Why Bayern Munich and Real Madrid failed this season in Champions League? প্রথমত আসি, রিয়াল মাদ্রিদ কেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেল? রিয়াল মাদ্রিদ যে বাদ পড়বে, কোয়ার্টার ফাইনালে বাদ পড়ছে এটা অনেক ভালো তাদের জন্য। তারা তো সেকেন্ড রাউন্ডেই বাদ পড়ার কথা ছিল যদি আলভারেজ ওই ভুলটা না করত। সবচেয়ে বড় কথা হইলো, আগের বারের যে চ্যাম্পিয়ন তাদের খেলার যে এতটা খারাপ হবে এটা তারাও বুঝতে পারেনি। কয়টা খেলছে জানেন চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ? ৮ টা লিগে, ওই প্লে অফে ২-১০, আপনার এসব হ্যাঁ, রাউন্ড অফ 16 12 14টা 14টা ম্যাচের মধ্যে যদি একটা ক্লিন শিট রাখতে পারে, সেই টিম কতটা মানে চ্যাম্পিয়ন যে হবে না, এটা তো ভাই ওই মিরাকেল ছাড়া তো সম্ভব না। সেটাই হইছে যেটা ভয় ছিল। তাদের বাদ হয়ে গেছে, তারা কোয়ার্টার ফাইনালে ৫ টা গোল খাইছে। আর্সেনালকে তারা জীবনে এখন পর্যন্ত ঠকাইতে পারে নাই। যেই টিম সবগুলা টিমরে মানে ব্যাং অন করে বা পিটায় কামব্যাক করে, তারাই আর্সেনালের সাথে গোল দিতে পারে নাই। বাট গোল দিতে পারছে, একটা গোল হইছে। তাও সালিবার ভুলের জন্য। তারা কোনো চান্সই ক্রিয়েট করতে পারে না সেইরকমভাবে, যেটা আর্সেনাল ডমিনেট করছে। এখন কথা হচ্ছে, এই সিজনটাই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে ভয়ানক সিজন ছিল। প্রথমত কার্লো আনচেলত্তির কোনো সিস্টেমই ছিল না এই সিজনে। কার্লো আনচেলত্তি চাইছে তার যে প্লেয়ার আছে সামনে, ওই সামনের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দ্বারাই যে কটা ম্যাচ তারা জিতছে। যেমন সিটির কাছে এমবাপ্পে, সিটি যে সাথে তাদের প্লে অফে খেলা হয়েছে সেই সময় এমবাপ্পে ম্যাচ জিতেছে, হ্যাট্রিক করলো। এই সান্তিয়াগো বার্নাব্যুতে একবারে থ্রোন আউট করে দিছে ম্যানচেস্টার সিটিরে। দেন লাস্টে আপনি মনে করেন যে যে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ২-১ জেতার পরে যেটা ফার্স্ট লেগে হইছে সেটা ওয়ান্ডা মেট্রোপলিটনে ১-০ তে হারলো। তারপরে ৩-০ তে হারলো আর্সেনালের কাছে। তারপরে ২-১ আর্সেনালের কাছে হারলো। তো এমবাপ্পে কিন্তু গোল নাই। এমবাপ্পের গোল নাই। তো যার কারণে এমবাপ্পেকে নিয়ে আসা হয়েছিল সেটা ফুললি ফ্লপ এই সিজনে। লা লিগাও পিছনে আছে এখন পর্যন্ত। কি করবে সেটা জানে না। এখন একটা কথা বলি যে এই টিমটা সামনে প্রেসিংও করে না ঠিকমতো। ভিনিসিয়াস জুনিয়র ঐরকম প্রেস করে না। এমবাপ্পে তো প্রেস করে না, যেটা দুর্নাম সে পিএসজি পর্যন্ত ছিল। দেন হ্যাঁ, রদ্রিগো যা একটু করে, বেলিংহামের এই জন্য আরো বেশি খাটনি করতে হইতেছিল। কারণ আপনি যদি না করেন, আপনার অন্য জনেরটা তো করতে হবে সব মিটানোর জন্য, তাই না? যে যেহেতু ভিনিসিয়াস করে নাই, এমবাপ্পে করে নাই, তারটা বেলিংহামের করতে হইছে, তারটা শুভমিনের করতে হইছে, তারটা কামাভিঙ্গার করতে হইছে। তো করতে তো হবে, তাই না? মিডফিল্ডে কারণ আমাকে দৌড়াইতে হবে। কারণ তারটা আমার মেইনটেইন করে এভারেজলি তারটা বেটার করতে হবে। এটাই তো। কোন সিস্টেম ছিল না। ফার্স্ট অফ অল প্রথমেই বলি, রাইট ব্যাকের যে ভুক্তভোগী হইছে এটা ফুললি মানে একের সিজনে ফার্স্ট থেকে হইছে। যেমন ড্যানি কারভাহাল যখন এসিএল নিয়ে ইনজুরিতে একেবারে সিজনের শুরুতেই চলে গেল, তখন থেকেই ডিফেন্সের অবস্থা খুব ভালনারেবল হয়ে গেছে। ২২ টা গোল খাইছে ১৪ টা ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ, যেখানে ২৯ টা গোল দিছে। মাত্র ৭ টা মানে +৭ তাদের গোল ডিফারেন্স। তো আপনি যদি এলিট লেভেলের কোনো চ্যাম্পিয়ন্স লিগ হোল্ডার হন, আপনাকে তো প্রুভ করতে হবে যে আপনি এলিট। যেটা আপনার খেলার মধ্যে কোনোভাবেই ফুটে ওঠে না। আপনি এসি মিলানের কাছে হারছেন। আপনি ডর্টমুন্ডের সাথে ২-০ তে হারার পরে এটা ভিনিসিয়াস জুনিয়রের ব্রিলিয়ান্স এর কারণে আপনার ম্যাচটা জিতছেন। এটা মানতে হবে। আপনি আপনি এভারেজলি ৯৮ কিলোমিটার ডিসট্যান্স মানে পার ম্যাচে ৯৮ কিলোমিটার ডিসট্যান্স আপনি কভার করছেন। যেটা কিনা বায়ার্ন মিউনিখের ১০০ প্লাস কিলোমিটার। তো আপনি অলওয়েজ ওই টিমে হ্যাঁ, বায়ার্ন মিউনিখও বাদ পড়ে গেছেন। বায়ার্ন মিউনিখকে নিয়ে আসতেছি কথা বলতে। বায়ার্ন মিউনিখ কেন বাদ পড়ছে? তো রিয়াল মাদ্রিদেরও ইনজুরি প্লেয়ার ছিল। বাট আরেকটা কথা, আপনি আপনার ডিফেন্সে কেউ নাই। আপনার মিলিটাও চলে গেছে। আপনার মিলিটাও প্রথমেই চলে গেছে এসিএল এ। তো এখন আপনি রাউল এসেন্সিকেরই কাজ চালাতে হচ্ছে। আপনার একাডেমি প্লেয়ার। দেন রুডিগার আছে। রুডিগার প্রত্যেকটা ম্যাচ খেলতেছে। তো রুডিগারেরও রেস্ট দেওয়া দরকার। কিন্তু এত প্রেশার, এত ম্যাচ, তা আপনি রুডিগারকে রেস্ট দিতে পারতেছেন না। আপনার লেফট ব্যাক নাই ওরকম বলে।
আপনার মেন্ডিও ইনজুরি হয়ে চলে গেছে, তো আপনার ডেভিড অ্যালাবা কি কাজ চালাইতেছে? ডেভিড অ্যালাবাও যে লেফট ব্যাকে অতটা ভালো, বর্তমানে বয়স হয়ে গেছে ভাই, কেমনে সম্ভব? চলতেছে না। তো আপনার রাইট ব্যাকে আপনার লুকাস ভাস্কাস ঐরকম ভাবে পারে না। এজ এ রাইট ব্যাক পজিশনটাকে সে ধরে রাখছে। হ্যাঁ, এরপরে আপনি ভালভার্দেকে কাজ চালাইছেন। বাট তখন আপনি আবার মিডফিল্ডে আপনি ঐরকম ক্রিয়েটিভিটি নাই। ক্রুজ চলে যাওয়ার পরে ক্রুজ থাকা না থাকা অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করছে। আপনার মিডফিল্ডে ক্রিয়েটিভিটিই নাই। হ্যাঁ, বেলিংহাম একটু চেষ্টা করছিল, বাট বেলিংহাম ওই সিজন আর এই সিজনের বেলিংহামের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আপনি চাইছিলেন এমবাপ্পে দিয়ে ম্যাচটা উঠাইতে, বাট এমবাপ্পে দরকার ভাই। এমবাপ্পেরও একটা মিডফিল্ডার দরকার যে কিনা এমবাপ্পেকে হেল্প করবে। ভিনিসিয়াস ভিনিসিয়াস আমার মনে হয় এমবাপ্পের লেফট উইং এ শিফট করা দরকার এবং একটা প্রপার নাম্বার 9 রিয়াল মাদ্রিদে বর্তমানে দরকার। এটা সিরিয়াসলি বলি যে রিয়াল মাদ্রিদের এখন বর্তমানে অনেক কিছু চেঞ্জ করা দরকার। একটা ভালো সেন্টার ব্যাক দরকার, ভালো রাইট ব্যাক দরকার। শুনছি এ আসবে, আপনার ট্রেন্ট আসবে, বাট দরকার এবং ব্যাকআপও দরকার। আর মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ প্লেয়ার দরকার যে কিনা যেমন আপনাদের ম্যাকেলিস্টারকে দরকার রিয়াল মাদ্রিদের পয়েন্ট অফ ভিউ বলতেছি। তো আর জাফে অ্যাটাকিং কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাইটে রদ্রিগো কি চলে কিনা, নাকি নতুন কোনো রাইট উইঙ্গার দেখবে। এখন কথা হইলো চাইলে 4-4-2 তে শিফট করা দরকার, বা 4-4-3 বা 4-2-3-1 এ যদি শিফট করা যায় চাইলে। 4-2-3-1 এ শিফট করা যায় চাইলেই। রিয়াল মাদ্রিদের যে অপশন আছে এটা, এই পাশে লেফট উইং এ আপনার ভিনিসিয়াসরে আমি যদি মনে করি এমবাপ্পে আছে। ভিনিসিয়াসকে যদি সৌদি থেকে অফার আসে, আমার মনে হয় কি ভিনিসিয়াসকে ওই টাকার বদলে দিয়ে দেওয়া উচিত। যেহেতু আপনি রিবিল্ডিং প্রসেসে আছেন, আপনার মানে যদি দরকার পড়ে আপনি আপনি যদি গ্যালাক্টিকোস বানাইতে চান, আপনি অলরেডি 2টা চ্যাম্পিয়ন্স লিগ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে নিয়ে নিছেন। বাট আপনি যদি চান, আপনি 2টা সোনার হরিণ পালতে পারতেছেন না, বা কারণ আপনি ম্যাচটা করে ফেলতেছেন। যেকোনো একটা তো আপনার কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে হবে। তখন আপনি কি করা উচিত? যেহেতু ভিনিসিয়াস জুনিয়র মানে সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। তো আপনি ভিনিসিয়াসকে বিক্রি করে দেন ভালো দামে। যেই টাকা দিয়ে আপনি অন্য জায়গায় খরচ করতে পারবেন। আপনি একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নিয়ে আসতে পারবেন। আপনি আপনি রাইট উইঙ্গার নিয়ে আসতে পারবেন। আপনি একটা স্ট্রাইকার নিয়ে আসতে পারবেন। একটা সেন্ট্রাল ব্যাক নিয়ে আসতে পারবেন। আরেকটা ভালো লেফট ব্যাক নিয়ে আসতে পারেন। ফুল সেটআপ নতুন নিউ বাঞ্চ অফ প্লেয়ার্স, যার কিনা রিয়াল মাদ্রিদকে নিয়ে আরো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কারণ আপনি তো দেখতেছেন যে আপনার বাঞ্চ অফ নতুন বার্সেলোনা যারা কম্পিট করতেছে তারা কিন্তু নিউ ফ্রেশ, এত মানে এজড প্লেয়ার না রিয়াল মাদ্রিদের মতো। তো আপনার তো তাদের সাথে কম্পিট করতে হবে। এই সিজন না পারলেন, পরের সিজনেও তো পারতে হবে, সেকেন্ড সিজনেও পারতে হবে। তখন আপনি কি করবেন? কারণ আপনি এই কুবারসি, এই কুন্ডে, এই তারপরে আপনার পেদ্রি, গাভি, রাফিনিয়া, লামিন ইয়ামাল অনেক বছর সার্ভ করবে। তো আপনার তো প্লেয়ার নিয়ে আসার দরকার। তো আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকে সিরিয়াসলি বলি বিক্রি করে দেওয়া দরকার বা উচিত। যেহেতু যদি ভালো দাম দেয়। এখন আসি বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলতাম। বায়ার্ন মিউনিখের প্রবলেমটা কোথায় হইছে এবার? বায়ার্ন মিউনিখের ১ম এই বলি, অনেকেই ভিনিসিয়ান কোম্পানিকে দোষ দিবে যে ভিনিসিয়ান কোম্পানি ইজ নট ক্যাপেবল ফর বায়ার্ন মিউনিখ। তো বায়ার্ন মিউনিখ ইজ এ বিগার ক্লাব। তো এই বায়ার্ন মিউনিখের জন্য ভিনসেন্ট কোম্পানি, হোয়াই ম্যান? আরো বেটার কোচ ছিল। হ্যাঁ, আমরা হান্সি ফ্লিককে নিতে পারতাম, বাট হান্সি ফ্লিককে তারা না নিয়ে তারা ভিনসেন্ট কোম্পানিকে নিছে পেপ গার্দিওলার অ্যাডভাইসে। এখন কথা হচ্ছে ভিনসেন্ট কোম্পানি এবার চ্যাম্পিয়ন্স লিগে কেমন করলো? প্রথম ম্যাচটা ৯-২ তে জিতছে। ভালো কথা। 9-2 তে জিতে ফার্স্ট পজিশনে ছিল। তা আমরা হোপ করছিলাম না, ভিনসেন্ট কোম্পানি ভালো আছে, যে প্লেয়ার আছে আমাদের কাছে তারা বিক্রি। বাট জাস্ট ধাপ খাইলাম কোন সময়? অ্যাস্টন ভিলার কাছে আমরা সেকেন্ড ম্যাচটা হেরে গেলাম ১-০ গোলে। তখন মাথায় রাজ করলো, আয় হায়! কি হইলো? আমরা ঠকে গেছি। অ্যাস্টন ভিলার কাছে ঠকে গেছি। এই টিম যারা কিনা ৯-২ তে জিতে এসছে, আমরা হেরে গেছি। আচ্ছা ঠিক আছে, মারো। আমরা হেরে গেছি, ঠিক আছে। পরের ম্যাচ থার্ড ম্যাচ ছিল বার্সেলোনা এগেইনস্টে। আমরা ৪ গোলে আবার খেয়ে গেলাম। ৪ টা গোল খেয়ে গেলাম। আমরা ধাপ করে ভাই ১ থেকে ধাপ করে আমরা টপ 8 এর দিয়ে বাইরে হয়ে গেলাম। যে টিমটা ৯ টা গোল দিছিল তারা সেকেন্ড মানে পরের ২ ম্যাচে ৫ টা গোল খেলো।
এবং ফুললি ডমিনেট করছে বার্সেলোনা, ফুললি ডমিনেট করছে। এখন কথা হলো আমাদের তো উঠতে হবে, আমাদের টপ 8 উঠতে হবে, কারণ আমরা বড় টিম, আমাদেরও মাথায় কাজ করলো না। এখন কথা হলো কিম অনেকটা খারাপ পারফরমেন্স দিছে ওই বার্সেলোনা এগেইনস্টে, এবং কি উপমেকানো অ্যাস্টন ভিলা এগেইনস্টে ওই ম্যাচটায় বাজে পারফরমেন্স, জন ডুরান গোল দিছিল। এখন তারপরে আমরা বেনফিকার সাথে 1-0 জিতলাম, তারপর পিএসজির সাথে 1-0 জিতলাম। আমরা কেমনে পিএসজির সাথে 1-0 জিতছি আই ডোন্ট নো। ওই টাইমে পিএসজি একটু খারাপ অবস্থায় ছিল, অতটা ভালো পজিশন বা জেলটা ক্রিয়েট হয় নাই। এর মধ্যে আমরা অনেকগুলা ক্লিন শিট রাখলাম ওই মাঝের সিজনে, মিড সিজন। তারপর আসলো আমরা উঠতে পারিনি, কারণ আমরা ইসের কাছে হেরে গেলাম, ফেইনুর্ডের কাছে হেরে গেলাম, কেমনে জানি না হেরে গেছি। ফেইনুর্ডের কাছে হারার পরে আমাদের টপ 8 থেকে বাইরে শেষ করতে হলো। তো আমাদের তখন সেল্টিকের সাথে খেলা পড়লো। তো আমরা সেল্টিকের সাথেও খুব একটা হোম ম্যাচে ড্র করছি, কুইটার মধ্যে উঠছি। দেন আমাদের খেলা পড়লো রাউন্ড অফ 16-এ বায়ার্ন লেভারকুসেনের সাথে। বায়ার্ন লেভারকুসেনের সাথে যখন খেলা হইলো সবাই ভাবছে না বায়ার্ন লেভারকুসেন অনেক ভালো, ডিএপি পোকালো ওদেরকে 1-0 ঠগায় বাদ পড়ে গেছে, তো নো, দেয়ার ইজ নো চান্স ফর বায়ার্ন মিউনিখ। বাট এটা কোম্পানি প্রুভ করলো, কারণ বায়ার্ন মিউনিখ তখন আবার নিজেদেরকে বুঝাইতে পারছে যে না, আমাদের যে টিম আছে ওটা আমরা পারবো, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে যে আমরা হারাই দিয়ে আসতে পারবো লেভারকুসেনরে। যে তখন উপমেকারও ফর্ম ছিল, কিম্মিনও ভালো ফর্ম ছিল, আমাদের টিমটা একেবারে বেটার পারফর্ম করতেছিল। গোরেসেগাও তখন ফর্ম পাকড়া নিয়ে নিছি, তো আমরা লেভারকুসেনরে বাদ দিয়ে দিলাম। তারপরে আসলে ইন্টারন্যাশনাল ব্রেক, যেটা কিনা আমাদেরকে কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু উধারকে দিয়ে দিছে। মানে একেবারে কালবৈশাখী ঝড়ে যখন আমগুলো পড়ে যায় না, তো ইন্টারন্যাশনাল ব্রেক হলো আমাদের জন্য কালবৈশাখী ঝড়। সকল বাজে আমগুলো, মানে সকল ভালো ভালো আমগুলা একেবারে টপট টপট করে পড়ে গেল। মুসিয়ালা, উপামেকানো, ইতো, তারপরে ম্যানুয়েল তো আগে দিয়ে ইনজুরিতে ছিল, উর্বিক আমাদেরকে বাঁচাইছিল। যাই হোক, মুসিয়ালা গেল, উপামেকানো গেল, অ্যালফোন্সো ডেভিস গেল, ইতো গেল, লেট ব্যাক ফুল ফাঁকা হয়ে গেল। আমাদের উপমেকানো আর কিমমিনজের যে পারফরমেন্স ছিল বা ডুও ছিল, এটা জেল করতেছিল। হঠাৎ করে উপমেকানো চলে যাওয়ায়, কারণ উপমেকানো আপনি যদি হাইলাইন ডিফেন্স খেলতে যান, আপনার উপমেকানো বেটার ছিল ফর ভিনসেন্ট কোম্পানির যে মাইন্ডসেটের জন্য। উপমেকানো ওই হাইলাইন ডিফেন্সটা মানে ক্রিয়েট করতে এবং সেটা রিগেইন করতে, বল পজিশন রিগেইন করতে অনেকটা হেল্প করে। বাট সেটা না কিমমিনজে আর ডায়ান না ওইরকম করতে পারে নাই ইন্টার মিলানের ম্যাচে। দ্যাটস ওয়াই আমাদেরকে বাদ পড়তেছে, এবং যখনই কাউন্টার ইন্টার মিলান যে কয়বার উঠছে আমার মনে হয়েছে ইন্টার মিলান গোল দিবে, এবং সেটাই হয়েছে। আমরা সেট পিসে গোল খাইছি, আমরা যে 2টা গোল খাইছি ইন্টার মিলানের মাঠে সান সিরোতে, আমরা দোনোটা সেট পিসে গোল খাইছি। এটা কিম্মিকের দোষ ছিল আমি যদি মনে করি যে যেটা লাউতারো মার্টিনেজ গোল দিছে, কুইক রিঅ্যাকশন বাই লাউতারো মার্টিনেজ। কিম্মিকের হালকা লেট রিঅ্যাকশন আমাদেরকে ওই গোলটা খাইতে, আমরা যখন কেইন গোলটা দিল ওটা, আচ্ছা যাই হোক ওটা বাদ দিলাম। এখন কথা হলো আমাদের সামনে মুসিয়ালা একটা বড় রোল প্লে করে, অলওয়েজ বড় রোল প্লে করে, যেটা কিনা হেল্প করে অলিসেকে রাইট পজিশনে ঢুকতে অলওয়েজ। কারণ আপনি মুসিয়ালাকে আটকাবেন নাকি অলিসেকে আটকাবেন, অলিসের 2টা প্লেয়ারকে বিট করার ক্ষমতা রাখে। আর এই পাশে মুসিয়ালা 2টা প্লেয়ার যদি আটকে রাখে তখন কেইন ফাঁকা হয়ে যেত। তো কেইন যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের অনেক জায়গা রয়ে যেত যেটা ক্যাশ ইন করা যেত, এবং সেটাই লেভারকুসেনের এগেইনস্টই হইছে। অনেক প্লেয়ার ফাঁকা রয়েছে, কেইন গোল দিতে পারছে। বাট যখন এবার মুসিয়ালা নাই, মুসিয়ালার বদলে কে খেলছে? প্রথম ম্যাচে গোরেরও খেলছে এবং পরের ম্যাচে মুলার খেলছে। মুলার আমি মনে করি কি মুলার যে প্লেয়ার, যে ক্যাপাবল, সেই অনুযায়ী 4-4-2 যে মুলারকে ফলস নাম্বার 9 হিসেবে খুব খেলা যায় এবং সে এফেক্টিভ ওই পজিশনটা, কারণ ও স্পেস ক্রিয়েট করতে পারে তা আমাদের নাম্বার 9 এর জন্য, বা ও লেভানডস্কির জন্য অনেক কিস করছে ওই টাইমে, ওই যে পিক টাইমে লেভানডস্কির, তখন মুলার জায়গা স্পেস বাইট করে দিছে এবং সেখান থেকে লেভানডস্কি জায়গা পাইছে এবং সেখান থেকে গোল দিছে। অসংখ্য গোল লেভানডস্কির জন্য ক্রিয়েট করছে, অ্যাসিস্টের উপরে অ্যাসিস্ট দিছে থমাস মুলার। বাট এখন যেহেতু মুলারের বয়স হইছে, দ্যাটস ওয়াই মুলার পারে নাই। আর মুসিয়ালার মতো সে তো ওইরকম ভাবে ড্রিবলার না, দ্যাটস ওয়াই। কারণ আপনি যখন কোনো সিট ব্যাক করা টিমের সাথে খেলবেন, তখন আপনার টিমে একটা ভালো ড্রিবলার যে কিনা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে তার হওয়া খুবই জরুরি, যেটা আমরা মিস করছি। অলিসে অনেক ট্রাই করছে ঢোকার, বাট পারে নাই দিন শেষে। কারণ আপনার যেহেতু
মুসিয়ালা নাই এবং অলিসা ছাড়া আর ভালো ওইরকম, কারণ সানে আমি একটা জিনিস খেয়াল করছি, সানে যতবার সানে কখনো ঢোকার ট্রাই করে নাই। সানে অলওয়েজ বল ড্রিভেন করে দিছে তার পাশের জনকে, নাইলে পিছনের পাস করে দিছে। সানে একটা বল যে সে ড্রিবল করে ঢুকবে, আমি সানেকে কোনোভাবে, যেটা গ্নাব্রিকে দেখছি সেকেন্ড লেগে করতে, যেটা কোমেন ট্রাই করে, বাট সানে একটা বারও ট্রাই করে নাই যে আমি একটু ঢুইকে আমি কেইনের জন্য বল দেই, ক্রস দেই, বাট না, হি ডিডন্ট ডু দ্যাট ফর আস। তো সানেকে আমরা বিক্রি করে দিতে চাইতেছি, যে সে এখন যদি কন্ট্রাক্ট দেয় তো বায়ার্ন বোর্ডই। এখন কথা হইলো, দ্যাটস ওয়াই বায়ার্ন মিউনিখ লস দ্য গেম, যে আমাদের প্লেয়ার ছিল না, আমাদের ট্যাকটিক্স ছিল, যে ট্যাকটিক্স অন্য ওইসব প্লেয়ার থাকলে আপনি কি মনে করেন আমাদের অ্যালফোন্সো ডেভিস থাকতো, একটা প্লেয়ার থাকতো, আমাদের কাউন্টার অ্যাটাকে ওইরকম পাওয়ারই ছিল না, গতি ছিল না, আমাদের মিডফিল্ডে ক্রিয়েটিভিটি ছিল না। যদি যদি আমাদের কাছে অ্যালফোন্সো ডেভিস থাকতো, আমি মনে করি ভাই সানে অনেকটা বেশি পাওয়ার পাইতো ঢোকার জন্য, বা অ্যালফোন্সো ডেভিস সানে আর অ্যালফোন্সো ডেভিস দুইজনই ঢোকার ট্রাই করতো, বা যদি মুসিয়ালা থাকতো অলিসে অনেকটা হেল্প করতে পারতো। আই থিঙ্ক ইন্টার মিলানকে আমরা ডিস্ট্রয় করে দিতে পারতাম। বাট যেহেতু আমাদের কাছে ওইরকম প্লেয়ার ছিল না, খেলা আমাদের কিরকম হলো, খেলা আমরা অলিসেকে দিছি, অলিসে ঢোকার ট্রাই করছে, পারে নাই, ক্রসেস দিছে, কিমিক ট্রাই করছে, হয় নাই, কেইন জাস্ট গোরেৎজা সুন্দর একটা পাস দিছিল, কেইন জাস্ট গোলটা দিছিল। আর আমাদের ডিফেন্স খুব বাজে ছিল, আমরা সেট পিসে খুব বাজে, কিমমিন যে ওরকম সেট পিসের ডিফেন্ডার না, তাকে বিক্রি করে দিতে চাইতেছে রিউমার শুনলাম। তো ভালো, তো এখন আমাদের দরকার ভালো ডিফেন্ডার, রাইট ব্যাকে, লেফট ব্যাক ঠিক আছে, অ্যালফোন্সো ডেভিস যদি আইসা পড়ে তো ঠিক আছে, প্যারা নেই, বাট একটা ভালো সেন্ট্রাল ব্যাক দরকার উপমেকানোর সাথে। ডায়ার ঠিক আছে, ঠিকঠাক চলে, একটা ভালো ক্রিয়েটিভ বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, যে কিনা আমাদের অ্যাটাকে ক্রিয়েটিভিটি দেবে এবং একটা ভালো লেফট উইং এর দরকার। অলিসের ঠিক আছে, জামাল মুসিয়ালা ঠিক আছে। এখন যদি উইয়ার্সকে আনতে চায়, উইয়ার্সকে আনতে হলে 150 মিলিয়ন আমাদের পে করতে হবে। যদি বাই চান্স বায়ার্ন মিউনিখ 150 মিলিয়ন দিয়ে দেয়, আর মনে হয় না বায়ার্ন মিউনিখ কিছু কিনবে, মনে করবে না ঠিক আছে উইটস আছে, এই অ্যাটাকার দিয়ে আমাদের চলে যাবে, আমি এই কিমমিনের টাকা দিয়া আমি একটা ভালো আরো যে টাকা জোগাড় করে আমি উইটসকে কিনে শেষ, আমাদের আর কোনো কিছু দরকার নেই ভাই, সামনে ক্লাব ওয়ার্ল্ড কাপ আমাদের, আমরা এখন কিছু না জিতে, আমি বুন্দেসলিগা বাই চান্স মনে করো জিতে গেছি, বাট আমাদের ক্লাব ওয়ার্ল্ড কাপে কিছু করতে হবে ফার্স্ট টাইম। আমরা যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে যাই আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, এটা মাথায় আসে না। যাই হোক, এখন কি করার, চ্যাম্পিয়ন্স লিগ আমরা বাদ পড়ছি, আমরা ভালোই খেলছি, মোটামুটি এভারেজ ভালো খেলছি। আমরা ইন্টার মিলানের সাথে যে এরকম লাস্ট মিনিট পর্যন্ত যাবে, এটা অনেকেই আশা করে নাই, বাট আমি মনে করছিলাম জিতে যাবে, বাট হয় নাই। বাট তারা ফাইট করছে এই প্লেয়ার নিয়ে, আমাদের মিনিমাম মেইন টিমের 4-5 জন নাই, তো এটা আমাদের সেকেন্ড টিম ছিল। আর আমরা খেলছি ইন্টার মিলানের ফার্স্ট টিমের সাথে, ইন্টার মিলানের ওইরকম কেউই ইনজুড ছিল না, বাট আমাদের মিডফিল্ডে প্লেয়ার গেছে, আমাদের ডিফেন্সে প্লেয়ার নাই, আমাদের অ্যাটাকে প্লেয়ার নাই। দ্যাটস ওয়াই আমাদের আমাদের কিছু করার ছিল না, আমাদের বাদ পড়ার ডেস্টিনি ছিল। যদি বাই চান্স আমরা যদি উঠতামও, আমাদের যে প্লেয়ার ছিল তারা মনে হয় না সেমিফাইনালও আসতে পারতো। মানে আমাদের যে প্লেয়ারগুলো নাই, উপমেকানো নাই, মুসিয়ালা নাই, তারা তো একেবারে জুন মাসের আগ পর্যন্ত আসতে পারবে না। তো এই টিম নিয়ে আমাদের বার্সেলোনার সাথে খেলতে হইতো। তো আমরা মনে হয় না এই বার্সেলোনার সাথে এই টিম নিয়ে আমরা কিছু করতে পারতাম, মনে হয় না। তো দ্যাটস ওয়াই আমাদের মাইনে নিতে হবে যে বায়ার্ন মিউনিখ এর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবার ছিল, এবং আমরা এটা মাইনে নিছি। আমি অন্তত মাইনে নিছি। জানি না বায়ার্ন মিউনিখের প্লেয়ার টিমরা কি মনে করে, বাট এটা আমাদের সেকেন্ড টিম চাই। তো সেকেন্ড টিমের পরে আমাদের যে মনে করেন এইটা সেকেন্ড টিম, আপনার সাবস্টিটিউটে প্লেয়ার আসতেছে, তো সেই প্লেয়ারদের যে কতটা আপনি ইন্টার মিলানের ওই টিমের সাথে কেমনি কম্পিট করবেন, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো দ্যাটস ওয়াই আমাদের হারতে হইলো, আমাদের ডিফেন্সে আর কোনো প্লেয়ার নাই। তো ভাবেন যে আমরা ট্রাই করছি, আমরা অনেক ভালো খেলছি, 1 গোলের ডিফারেন্সিয়েটে আমরা হারছি। এইটা অনেকটা বেশি দিবে যে আমরা একেবারে রিয়াল মাদ্রিদের মতো তো হারিনি ভাই। এটা ভাবেন, আমরা তো অন্তত যেই টিমটা ফুল কম্পিটিশনে 2টা গোল খাইছে, তারা আমাদের কাছে 2 ম্যাচে 3টা গোল খাইছে। এটা জিনিস ভাইবা দেখেন, যারা 10 ম্যাচে 2টা গোল খাইছে, এতগুলা ক্লিন শিট রাখছে, তারা 3টা গোল খাইছে 2 ম্যাচেও। তো আমাদের অ্যাটাক নিয়ে কোনো প্রবলেম ছিল না, বাট আমাদের প্রবলেম ছিল ডিফেন্স নিয়ে, সেটাই আমাদের ভুগাইছে, যেটা ভিনসেন্ট কম্পানি করতে পারে নাই। মিডফিল্ডে
কোনোভাবে আমি বলছিলাম পাউলিনিয়ারে রাখতে, বাট তার পাউলিনিয়ারে পছন্দই না, সে খেলায় না পাউলিনিয়ারে। তবে এসছে দেখ পাউলিনিয়ারে, যেহেতু তোমার দরকার নাই পাউলিনিয়ারে। তো এটাই কথা, এটাই সমস্যা ২ রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের টিমের। এখন রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে কি করে, বা বায়ার্ন মিউনিখ সিজন না, এই তো সামনে ক্লাব ওয়ার্ল্ড কাপ ভাই, জুন মাসের পরেই চ্যাম্পিয়ন্স লিগটা শেষ হলেই নেশনস লিগের পরেই জুলাই মাসে হলো ক্লাব ওয়ার্ল্ড কাপ। তো আপনাকে রিথিঙ্ক করতে হবে যে বেশিক্ষণ সময় নাই, আর ২-৩ মাস আছে, ২-৩ মাসের মধ্যে আপনাকে কম্পিট করতে হবে নতুন একটা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফার্স্ট এডিশন। তো আপনাকে ভাইবা চিন্তা কাজ করতে হবে। আর আরেকটা কথা, জাস্ট রিয়াল মাদ্রিদের সাপোর্টারকে বলবো, আপনারা এই ১৫টা চ্যাম্পিয়ন্স লিগের কথা একটু প্লিজ আর বাইরে বললেন না। এমন জানি জিন না হয়ে যায় যে ওই ১৫টা গালির মতো শোনায় আপনাদের নিজেদের কাছেই। আপনারা একটা টিম ছিল, আমি নাম বলব না। একটা টিম ছিল, তাদেরও ৫ টা ট্রফি আছে এবং তারা এই জবতেছে, তারা এই নাম জপতেছে ২৪ বছর ধইরা। এই টিম নেক্সট টাইমেও চ্যাম্পিয়ন হইবে কিনা সেটা আমি জানি না। বাট সে এখনো জপতেছে যে ৫টা। সেটা কিন্তু সে ২৪ বছর আগে সেই ৫টা পাইয়ে রাখছে। তখন অনেকেরই ৩টা ছিল, ২টা ছিল। তো এমন কাজ কইরেন না যে আপনারা বাদ হবেন না। এমন ভাব করতেছেন আপনি জীবনে বাদ হইবেন না। ১৫টা দেখাইতেছেন অলওয়েজ। আপনারা তো জীবনে, আপনাদের জীবনে আপনারা, আরেকটা কথা বলব। আপনারা যে কার্লো আনচেলত্তিরে দোষ দেন, আপনারা তো ১২ বছর আগেও আপনাদের ছিল ১০ টা। তখন এসি মিলানের ৭ টা ছিল ভাই। তখন এসি মিলান মাত্র অস্ত গেছে। তাদের যে শাসনামল ওইখানেই শেষ। তাহলে আপনার ওই ১২ টা বছরে আপনি যখন চ্যাম্পিয়ন হইতে পারেন নাই, সেই মানুষটা এসে আপনাদের সেই চ্যাম্পিয়ন হওয়াটা দেখাইলো। তারপরে আপনারা টানা আপনারা ১০ বছরে ৫ টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন। যাইরা কিনা বার্সেলোনা ১০ বছর আগে চ্যাম্পিয়ন লিগ জিতছে। আপনারা তারপরে আরো ৫ টা গেইন করছেন। তো ওই বুড়া লোকটা ৩ টা চ্যাম্পিয়ন্স লিগ আপনাদের আইনা দিছে। সেই সিজন একটা খারাপ যাইতেই পারে। খুব খারাপ খেলছে মানলাম। তার কাছে তো প্লেয়ারও ছিল না। তো আপনাদের উচিত সেই মানুষটার উপরে ভরসা রাখা যে, না, যা হইছে, হইছে। আমরা তাকে আরেকটা সিজন দেখি। যদি না হয় তখন আমরা দেখা যাবে। বাট তাকে নিয়া তামাশা করা, এই কি খেলে, টিম নেয়, ব্লা, ব্লা। এরকম করে না অহংকারী হইয়েন না। অহংকার পতনের মূল। জানেন? তো অহংকার কইরেন না যে আমাদের প্রত্যেকটা বছরই চ্যাম্পিয়ন্স লিগ আনতে হবে। তো মানুষটার উপরে ভরসা করেন। আর্সেনাল জীবনে চ্যাম্পিয়ন্স লিগ জেতে নাই। যে আর্সেনাল ২০০৯ তে লাস্ট সেমিফাইনাল খেলছে, ওই মানুষটাকে তারা ওই আর্তেতাকে আপনার ৫-৬ বছর ধরে মানে আপনার টাইম দিছে আর্সেনালকে। কিছু জিতাইতে পারে না এফএ কাপ ছাড়া। তারপরেও সেই মানুষটার উপরে ভরসা রাখছে। তো আপনারা এমন কইরেন না যে আপনাকে প্রত্যেক বছরই চ্যাম্পিয়ন্স লিগ আনতে হইব। মানুষটাকে সময় দেন। সে অফকোর্স ডেলিভার করবে আবার। কারণ সে তো প্রুভেন ভাই। এক্সপেরিয়েন্স আলা লোক। তো তারে হিউমিলিয়েশন কইরেন না, তারে ব্যান্টারিং করেন না, তারে গালাগালি কইরেন না। ব্যাপারটা খুব বাজে লাগে। সে অন্তত ডিজার্ভ করে না। আমি ভিনসেন্ট কম্পানি এত খারাপ করার পরেও ভিনসেন্ট কম্পানির আমি দোষ দিতেছি না। কারণ ইনজুরড ছিল ভাই। কিছু করার নাই। যদি তার ওই টিম নিয়ে যদি সে হারতো তাহলে আমি অনেক কিছু বলতাম। বাট যেহেতু সে এই টিম নিয়ে অনেক ফাইট দিছে ভাই। কেমনে কি বলি ভাই? তার কাছে তো আর্সেনাল থাকতে হবে, তাই না? তার কাছে মজুদ থাকতে হবে জিনিস। নাহলে কেমনে কম্পিট করবে? আর ইন্টার মিলান তো এই বছর সেরা টিম। সেমিফাইনাল গেছে, ডিজার্ভিং টিম। বাট এটা আমাদেরকে মানতে হবে। আমাদের ফ্যান হিসেবে মানতে হবে যে আমরা কম্পিট করি না। মানে আমরা সেমিফাইনালে যাওয়ার মতো যোগ্য দাবিদার না। আমাদের স্কোয়াড ডেপথ আরো বাড়াতে হবে সামনে। কারণ আপনি যদি সবকিছু জিততে চান আপনার স্কোয়াড ডাবল করতে হবে। তো এটাই বলব যে এত অহংকার হইয়েন না। যে পরে আপনি মাথা থাবড়াইলেও কিছু করতে পারবেন না। যদি আপনি মনে করেন আপনার একটা বছর আপনি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন নাই, আপনি কষ্টে মরে যাইতেছেন। আপনি এটা প্রত্যেক বছর সহ্য করতে হয়। তখন আপনার কেমন লাগবে? তখন আপনার সাথে বলবে, "এই তো ১৫ টা চ্যাম্পিয়ন্স লিগের ছবি দেখাইবেই। এটা আমি ছাড়লেই আপনার ১৫ টা চ্যাম্পিয়ন্স লিগের ছবি দেখাইবে।" তখন আপনার খারাপ লাগবে। তখন আপনার নিজের কাছেই নিজেরে খারাপ লাগবে যে ওই ১৫ টা চ্যাম্পিয়ন্স লিগ তখন আর কাছে লাগবে না।
এজন্য এত অহংকার কইরেন না। হ্যাঁ, এখন বলতে পারো, "তোদের তো নাই, তোদের তো নাই এর লেগে এই কথা কইতে পারোস।" হ্যাঁ, যদি আমার টিম ১০-১২ টা চ্যাম্পিয়ন্স লিগ উঠাইতো, আমিও বলতাম, ছবি দিতাম, "এই নে ১০ টা ১২ টা চ্যাম্পিয়ন্স লিগ নে, নে ধর, পারলে আয়, লেভেলে আয়।" বাট যেহেতু আমি প্রত্যেকটা বছর খেলতে নামতেছি, আমার তো অফকোর্স ওই টিম মানে আমি কেন খেলতে নামতেছি? আমার তো ওই জেতার মেন্টালিটির জন্যই তো আমি খেলতে নামতেছি। আর আপনার রাইভাল টিম তো অফকোর্স আপনাকে অবশ্যই আপনাকে টন্ট মারবে। এ "ঠকছো, কিরে তোরা না চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্রত্যেকবার তোরাই না এ করো।" এটা মারবেই টন্ট। এখানে কিছু বলার নাই। আপনারও মানতে হবে। বাট বারবার ওই ১৫ টা চ্যাম্পিয়ন দেখাইয়া আ কইরেন না। ভালো দেখে না খুব একটা। এটাই বলব। ভালো থাকবেন। কেমন হইছে একটু বইলেন। অনেক বড় ভিডিও বানাই ফেলাইছি। বইলেন।